নমস্কার, স্কাইপিন বাংলা নিউজের বিশেষ অনুষ্ঠান বাস্তব সংলাপে আপনাদেরকে স্বাগতম জানাই। আমি রোহন মালাকার। আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আইনজীবী জ্যোতিষ পুরকাইস্ত মহাশয়। ওনাকে আমি নমস্কার ও ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আজ আমরা মূলত কথা বলবো বাস্তব সংলাপে বরাক উপত্যকায় কদিন ব্যাপী চলছে আন্দোলন। আন্দোলনটা হচ্ছে গিয়ে গুয়াহাটি হাইকোর্টের একটি বেঞ্চ স্থাপন বরাক উপত্যকায় করা উচিত বলে। এই যে সামগ্রিক বিষয়, এই বিষয় নিয়ে আমি আইনজীবী সাথে আমরা এই আজকের যে বিশেষ অনুষ্ঠান বাস্তব সংলাপ, এই বাস্তব সংলাপের মাধ্যমে আমরা জ্যোতিষ পুরকাইস্ত মহাশয়ের কাছ থেকে বিভিন্ন কথা আমরা জেনে নেব। প্রথমে জ্যোতিষ পুরকাইস্ত মহাশয়কে আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে জানাই। মূলত আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আপনারা বলেছেন যে গুয়াহাটি হাইকোর্টের একটি বেঞ্চ স্থাপন হওয়া উচিত বরাক উপত্যকায়। আমরা দেখেছি আপনাদের আন্দোলন, বিভিন্ন সময় আপনারা প্রতিবাদ সাব্যস্ত করেছেন, ডিসি মারফত আপনারা স্মারকলিপিও দিয়েছেন। এবং এই যে ঘটনা, এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো নিয়ে আপনি কি বলবেন? এবং এই বেঞ্চ স্থাপন হলে বরাক উপত্যকায় কি হবে, মানুষের কি সুবিধা হবে, বিস্তারিতভাবে যদি আমাদের অনুষ্ঠানের মাধ্যমে প্রথমে আপনি বলে দিতে পারেন। আমি প্রথমে স্কাইপিন বাংলার সমস্ত দর্শকদের তথা বরাক উপত্যকা সহ আমার শিবগঞ্জ জেলার সকল জনগণকে নমস্কার জানাচ্ছি। আমার তরফ থেকে এবং আমাদের বরাক উপত্যকার একটা স্থায়ী হাইকোর্ট বেঞ্চ দাবি কমিটির পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সকলকে। আজকে আমরা বরাক উপত্যকাতে গুয়াহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ দাবি করেছি। দাবিটা আমাদের আজকের নয়, এই দাবিটা দীর্ঘ দিন থেকে এই দাবিটা চলছে। আমাদের যখন অবিভক্ত কাছাড় জেলা ছিল, সেই অবিভক্ত কাছাড় জেলা থেকে এই দাবি আমরা করে আসছি। এই দাবিটা প্রথমে তো এটা রেস্ট্রিক্টেড ছিল আইনজীবীদের মধ্যে, বার সংস্থার মধ্যে, বার সংস্থা এই দাবিগুলো করত। আজকে এই দাবিটা আইনজীবীদের থেকে প্রসার লাভ করছে, বেরিয়ে এসেছে এবং এটা ব্যক্তি করেছে সমস্ত জনসাধারণের মধ্যে। এটা একটা গণদাবিতে পরিণত হচ্ছে এবং আমরা চাইছি এটাকে একটা গণদাবিতে পরিণত করতে। জনগণের অংশগ্রহণ অবিহনে হাইকোর্ট বেঞ্চ বরাক উপত্যকাতে আসা সম্ভব নয়। আমরা এটা অনুধাবন করতে পেরেছি, উপলব্ধি করতে পেরেছি। কারণ বরাক উপত্যকাতে এযাবৎ যা কিছু হয়েছে তার কিন্তু বরাকের মানুষের প্রত্যক্ষ সংগ্রামের ফসল। যেমন আমরা ইউনিভার্সিটি পেয়েছি, আসাম ইউনিভার্সিটি বরাক ভ্যালিতে এবং আইনমারাতে। তো এই যে ইউনিভার্সিটিটা আমরা পেয়েছি সেটা কিন্তু বরাকবাসীর দীর্ঘদিনের আন্দোলনের ফসল। আজকে ইউনিভার্সিটির শাখা ডিমা হাসাও জেলাতে আছে, ডিপুতে আছে। এবং এই ইউনিভার্সিটির ফলে বরাকের তথা ডিমা হাসাও জেলার শিক্ষার বিস্তর প্রসার হয়েছে। তো ঠিক একইভাবে আমরা আমাদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা প্রতীক্ষা অবসান ঘটিয়ে আমরা ব্রডগেজ রূপায়ণ করতে পেরেছি। এটাও বরাক উপত্যকা, শুধু বরাক উপত্যকা নয়, ডিমা হাসাও থেকে শুরু করে সুদূর ত্রিপুরা আগরতলা পর্যন্ত এই যে বিস্তীর্ণ এই অঞ্চলের জনসাধারণ, সমস্ত জনসাধারণের অংশগ্রহণে এবং সমস্ত জনসাধারণের আন্দোলনের ফসল আমরা তুলতে পেরেছি এই ব্রডগেজ রূপায়ণ করে। তো এই যে বরাক উপত্যকার এই যে ইউনিভার্সিটি পেয়েছি, ব্রডগেজ পেয়েছি, এবং ব্রডগেজ পাওয়ার ফলে আমাদের যাতায়াতের অনেক সুবিধা হয়েছে। আমরা আজকাল মানুষ অত্যন্ত সহজে বিভিন্ন জায়গাতে যেতে পারছেন এবং এখান থেকে সরাসরি দূরপাল্লার গাড়িগুলি চলছে। প্রত্যন্ত আমাদের দুর্গতলা থেকে চলছে গুয়াহাটি গাড়ি। এই ধরনের বিভিন্ন জায়গা থেকে আমার মিজোরামের পাঁচশ থেকে চলছে হাইলাকান্দি হয়ে ট্রেন, ত্রিপুরা থেকে চলছে।
অনেক ট্রেনের আগে যেটা ছিল শুধু কাঁচার এক্সপ্রেস, বরাকভ্যালি এক্সপ্রেস দুটো ছিল, আজকাল কিন্তু অনেক ট্রেন চলছে এবং এটা সম্ভব হয়েছে এই আন্দোলন করে। সুতরাং জনগণের অংশগ্রহণে যে আন্দোলন সফল হয় এটা ইতিহাস আমি তুলে ধরলাম। আমরা এই জনগণকেই আবার চাইছি, এই জনগণকেই আমরা বিনীতভাবে আবেদন করছি, এই জনগণকেই আমরা জোরালোভাবে আবেদন করছি যে অংশগ্রহণ করুন, আসুন আমরা সবাই মিলে একটা গণদাবিতে রূপান্তরিত করি, বরাক উপত্যকার স্থায়ী হাইকোর্ট বেঞ্চের দাবিতে, গুয়াহাটি হাইকোর্ট বেঞ্চের দাবিতে একটা আন্দোলন গড়ে তুলি এবং আমরা লক্ষ্য করছি বরাকের মানুষ সাড়া দিচ্ছেন। মূলত আমি যদি একটা জিনিস আপনাকে জানতে চাইছি, মূলত যদি আমরা ব্রেঞ্চ বলি তাহলে এটা আইনের ভাষায় আমরা বলতে পারি ওইটা ব্রেঞ্চ, কিন্তু আমরা যদি এই যে ব্রেঞ্চ ওইটাকে যদি আমরা একেবারে বিশ্লেষণ করি তাহলে সাধারণ লোকদের কাছে কিভাবে আমরা বুঝাতে পারবো যে ব্রেঞ্চটা হলে কি হবে, ও ব্রেঞ্চের একেবারে সংক্ষেপে আমরা যদি বলি দর্শকদের তাহলে কি ভালো হয় না? দেখুন, বেঞ্চ মানে আপনি বরাক উপত্যকাতে হাইকোর্টের বেঞ্চ, বেঞ্চ মানে হচ্ছে বরাক উপত্যকাতে হাইকোর্ট, মূলত একটা শাখা বলা যেতে পারে বরাক উপত্যকায় হাইকোর্ট। অর্থাৎ বরাকবাসী তখন আর গৌহাটিতে গিয়ে মামলা মোকদ্দমা করতে হবে না। বরাকবাসী আর ডিমা হাসাওয়ার লোক এই যে অঞ্চল, আমরা এই যে 4টা জেলা কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জ, ডিমা হাসাও, এই 4টা জেলার মিলে একটা হাইকোর্টের বেঞ্চ আমরা চাইছি এটা বরাকে স্থাপনের জন্য। এবং এটা হলে পরে এই অঞ্চলের লোকদের আর হাইকোর্টে মোকদ্দমা করার জন্য, হাইকোর্টে অ্যাপিল করার জন্য, হাইকোর্টে রিট করার জন্য, হাইকোর্ট থেকে বিভিন্ন ধরনের আইনি সুবিধা পাওয়ার জন্য গৌহাটিতে যেতে হবে না, 400 কিলোমিটার পার হতে হবে না, সেখানে গিয়ে হোটেলে থাকতে হবে না, সেখানে টাকা পয়সা বিস্তর খরচের যে ঝুঁকি, সেই ঝুঁকি লাগবে না। মানুষ অত্যন্ত সহজে আইনের পরিষেবাটা পাবে, উচ্চতর আইনের পরিষেবাটা পাবে, অর্থাৎ হাইকোর্টের পরিষেবাটা পাবে। সুতরাং বেঞ্চ হচ্ছে হাইকোর্ট। ইনডাইরেক্টলি আমি এটুকু বলতে চাই যে জনসাধারণের জন্য এটাই হাইকোর্ট, হাইকোর্ট জানবে তার একটা শাখা। মূলত যদি বেঞ্চটা বরাক উপত্যকা হয়, এই যে আপনি কথাগুলো বলছেন, মূলত যদি বরাক উপত্যকা একটি বেঞ্চ দেওয়া হয় তাহলে কিন্তু শিলচর বলুন, হাইলাকান্দি বলুন, করিমগঞ্জ বলুন, ওই যে আইনি সমস্যাগুলো ওরা গুয়াহাটি যেতে হবে না, ওরা ওই বেঞ্চে এখানে গেলে সমাপ্তি হয়ে যাবে। এটাই বরাক উপত্যকাতে যাবে। মানুষের প্রশাসনিক ক্ষেত্রে হাইকোর্টে নিয়ন্ত্রণ করবে এই বেঞ্চকে, এই বেঞ্চ জানবে তার উপরে হাইকোর্ট আছে, এটা জাস্টিসকে পাঠাবে হাইকোর্ট, কিন্তু জনসাধারণের জন্য এটাই হবে হাইকোর্ট। এখানেই জনসাধারণ পৌঁছে গেলে গুয়াহাটি হাইকোর্টে পৌঁছে গেল, অর্থাৎ গুয়াহাটি হাইকোর্টে আর যাওয়ার দরকার হবে না এখানেই। তাইলে সেই ক্ষেত্রে আইনি পরিষেবার সাথে সাথে এখানে যারা আইন পড়ছেন, আইন নিয়ে যারা গবেষণা করবেন তাদেরও অনেক সুবিধা হবে। এবং একটা হাইকোর্টের বেঞ্চ স্থাপন হওয়া মানে অনেক কর্মসংস্থানের ব্যবস্থা, এমপ্লয়মেন্ট জেনারেশন সেটা বাড়বে। এই যে জায়গাতে হাইকোর্টটা হবে সেই জায়গাতে 4টা ডিস্ট্রিক্টের মানুষকে, লিটিগেন্ট মানুষ যারা যারা আইনি পরিষেবার জন্য যায়, মোকদ্দমা যারা করেন, তারা সেখানে যাবেন, সেখানে আসবেন। সুতরাং এতে একটা অর্থনৈতিক সার্কুলেশন সেটাও বৃদ্ধি পাবে। সুতরাং এটা বরাক উপত্যকার সামগ্রিক উন্নয়নের জন্য একটা চালিকা শক্তি, চাবিকাঠি হচ্ছে বরাকে একটা হাইকোর্ট বেঞ্চ, হাইকোর্ট বেঞ্চ স্থাপনটা আজকে সময়ের দাবি। আমরা সন্তোষ মোহন দেব যখন আমাদের বরাকের মন্ত্রী ছিলেন পার্লামেন্টে, উনি 1990-এ উনি এই দাবিটা পার্লামেন্টে উত্থাপন করেছিলেন। আমাদের করিমগঞ্জ লোকসভা আসনে থেকে দ্বারকানাথ দাস উনি এমপি ছিলেন যখন, উনি এই দাবিটা উত্থাপন করেছেন। আমরা 14 ইংরাজিতে আমরা এখানে চিফ জাস্টিস, চিফ মিনিস্টার আসামে এবং দিল্লিতে আমরা আইনমন্ত্রীর কাছে বরাকভ্যালির 3টা ডিস্ট্রিক্টের উকিলদের একটা টিম আমরা গিয়েছিলাম এবং সেখানে আমরা আইনমন্ত্রীর সাথে দেখা করার সময় আমাদেরকে অনেক সহযোগিতা করেছিলেন সদানন্দ সোনোয়াল, তখন যুব ক্রীড়া মন্ত্রী ছিলেন, এবং শিলচরের সাংসদ বিতিকা দেব, আমাদের করিমগঞ্জের সাংসদ
ছিলেন তখন রাজেশ্যাম বিশ্বাস, এবং আমাদেরকে সহযোগিতা আগ বাড়িয়ে দিয়েছিলেন, এমনকি বদরুদ্দিন আকবর তখন ডুবলির সাংসদ ছিলেন। যাই হোক, আমরা যাদেরকে সাহায্যের জন্য আমরা চেয়েছি, ওরা নিয়ে আমাদের ধর্মান্ধ আইন মিনিস্টার ছিলেন, ওনার কাছে নিয়ে গিয়েছিলেন এবং আমরা কথা বলে এসেছি। তো চিফ জাস্টিসের সঙ্গে আমরা সেই সময় গিয়েছিলাম, কথা বলেছি, এবং আমরা লক্ষ্য করেছি এই দাবির সপক্ষে, এই দাবির যৌক্তিকতা তারা স্বীকার করছেন। কারণ বরাক উপত্যকা থেকে হাইকোর্ট, গুয়াহাটি হাইকোর্টের যে মোট মকদ্দমার প্রায় 30 থেকে 40% মকদ্দমা কিন্তু বরাক উপত্যকা। এটাই আপনি শুনলে আশ্চর্য হবেন যে গুয়াহাটি হাইকোর্ট প্রথম স্থাপন হওয়ার পরে প্রথম কেসটা ছিল বরাক উপত্যকা, এবং সম্ভবত আমাদের কাঠিগড়া অঞ্চল হাইকোর্টে প্রথম কেস দিয়েছে, গুয়াহাটি হাইকোর্টকে সমৃদ্ধ করেছে কাঠিগড়া অঞ্চল বরাকে। তো সেই হিসাবে আমাদের এই যে আজকের ডেটে 30-40% মকদ্দমা যদি এখানে থাকে, তাহলে এখানে একটা হাইকোর্ট হতেই পারে। কারণ দেখুন, কুলমাতে একটা বেঞ্চ আছে, মিজোরামে একটা বেঞ্চ আছে, শিলংয়ে এবং অর্থাৎ মেঘালয়ে আর ত্রিপুরাতে তাদের পূর্ণাঙ্গ হাইকোর্ট আছে। এবং যদি আপনি জনসংখ্যার দিকে সেটাকে যাচাই করেন, তাহলে দেখবেন যে মেঘালয় এবং ত্রিপুরাতে, মিজোরামে এবং নাগাল্যান্ডে যে জনসংখ্যা আছে তার চাইতে অনেক বেশি জনসংখ্যা বরাক, ডিমা হাসাওকে নিয়ে প্রায় 48 লক্ষের মতো জনসংখ্যা এখানে আছে। সুতরাং এই নিয়েও বরাক উপত্যকাতে একটা হাইকোর্ট বেঞ্চ যুক্তিসঙ্গত দাবি। এবং দূরত্বের প্রশ্নে শিলং আর গুয়াহাটির দূরত্ব কতটুকু? 60 থেকে 90 এরকম দূরত্ব। সেই দূরত্বে যদি একটা হাইকোর্ট স্থাপন হয়, তাহলে 400 কিলোমিটারের দূরত্ব বরাক থেকে গুয়াহাটি, সেখানে একটা হাইকোর্ট স্থাপন হতেই পারে। তো এই দূরত্বের প্রশ্নে বলুন, সংখ্যাধিক্যের প্রশ্নে বলুন, লোকসংখ্যার প্রশ্নে বলুন, মামলার সংখ্যার প্রশ্নে বলুন, এবং মানুষের স্বাচ্ছন্দ্যের প্রশ্নে বলুন, মানুষের আইনি পরিষেবা একটা যথার্থভাবে সময় উপযোগী সময়ের ভিতরে পাওয়ার প্রশ্নে বলুন। বলতে গেলে কিন্তু যদি বেঞ্চ স্থাপন হয়, তাহলে মানুষের যে এই যে গুয়াহাটির যাতায়াতের যে ব্যবস্থা রয়েছে, আমরা যদি আজকে উঠি তাহলে কালকে গিয়ে, বা আজকে রাত্রে গিয়ে, এখন উঠলে রাত্রে গিয়ে পৌঁছতে হবে, এই যে যোগাযোগের যে ব্যবস্থাগুলো সেইগুলো কিন্তু কমে যাবে। তারপর অনেকটাই মানুষ পট করে চলে যাবে শিলচরে বা বরাক উপত্যকায়, যেখানেই হোক চলে যাবে, কেসটা লড়ে আবার ঘরে ফিরে আসতে হবে, খরচার দিকে কিন্তু কমে যাবে। আমরা এটা লক্ষ্য করেছি, এখানে মানুষ চাইছেন বরাকে একটা হাইকোর্ট বেঞ্চ হোক, এবং এটা এবার জোরালো দাবিতে পরিণত হয়েছে। আমরা গতকালকে একটা কমিটি গঠন হয়েছে, নাগরিকদের মধ্যে থেকে, বিভিন্ন সংস্থার মধ্যে থেকে আহ্বায়ক হয়ে এই কমিটি আহ্বান করা হয়েছিল। এবং এই কমিটিতে আমাদের এই অঞ্চলের 2টা বার সংস্থা আছে, 2টা বার সংস্থা সক্রিয় অংশগ্রহণ এবং উপস্থিতি ছিল, আর নাগরিকদের উপস্থিতি ছিল। আমরা লক্ষ্য করেছি এই কমিটি জোরালো আন্দোলনের জন্য কিছু কর্মসূচি নিয়েছে। পূর্ণিমা চৌধুরীকে সভাপতি করে 30 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন হয়েছে। তো সেই হিসাবে আমরা আগামী দিনে এই কমিটিও কাজ করবে, এবং আরো সংস্থা, আরো মানুষ আজকে ইনভলভ করা হবে। সমস্ত বরাকবেলিতে আমরা একটা কোঅর্ডিনেশন কমিটি গঠন করব, ডিমা হাসাওকে নিয়ে একটা কোঅর্ডিনেশন কমিটি গঠন করব, এবং এভাবে আন্দোলনটা চলবে। এবং আমরা আশাবাদী আমরা হাইকোর্ট বেঞ্চ পাবো। যেহেতু আপনি বলেছেন যে বিভিন্ন দিন থেকে এই যে আন্দোলনের যে প্রথাগুলো চলছে, অর্থাৎ আপনারা বারবারই আন্দোলন করছেন, তারপরেও সরকার কেন শুনছেন, আপনারা কি মনে করেন? সরকার শুনবে, আমরা আশাবাদী। কারণ আমাদের যে নির্বাচিত বিধায়করা আছেন, যে মন্ত্রী আমরা পেয়েছি, তাদের কাছে আমরা যাব, তাদেরকে আমরা কনফিডেন্সে নেওয়ার চেষ্টা করবো। আমরা বিশ্বাস করি যে এই অঞ্চলের যারা বিধায়করা, এই অঞ্চলের যারা মন্ত্রী, তারা বরাক উপত্যকাতে একটা হাইকোর্ট বেঞ্চের যথাযথতা তারা অনুধাবন করছেন এবং করবেন, এবং তারা এই ব্যাপারে কাজ করবেন। এই সংস্থা, আমাদের যে কমিটি আমরা করেছি, এই কমিটি আমরা অনতিবিলম্বে আজকে আমাদের মন্ত্রী কৃষ্ণগোপালের কাছে যাওয়ার আমরা গতকালকে সিদ্ধান্ত নিয়েছিলাম যাব,
কিন্তু উনি ঘটনাচক্রে আজকে আসতে পারেননি। উনি আসলে পরে আমরা ওনার কাছে যাব। এখানে যে বিধায়করা আছেন, আমাদের নর্থ করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না, সাউথ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী, ওনাদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে এবং ওনারা ওনাদের প্রতিনিধিও আমাদের এই সভাতে পাঠিয়েছিলেন। আমরা মন্ত্রীর একজন প্রতিনিধি আমাদের এই সমিতির মধ্যে স্থায়ীভাবে কমিটির মধ্যে স্থান দেওয়ার, এবং আমরা রামকৃষ্ণনগরের যে বিধায়ক আছেন বিজয় মালাকার মহোদয়, ওনারও প্রতিনিধিকে আমরা একজন প্রতিনিধি আমরা চাইবো আমাদের কমিটিতে স্থান দেওয়ার জন্য। উনি যাকে পাঠাবেন তাকেই আমরা রাখবো। এবং আমরা হাইলাকান্দির যে বিধায়ক মিলন দাস মহোদয়, ডক্টর মিলন দাস মহোদয়, ওনার কাছে যাব। আমরা কাটলিচড়া আলগাপুরের যে বিধায়ক জুবের নাম মহোদয়, ওনার কাছে যাব। আমরা যাব আমাদের অতি সুপরিচিত নর্থ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক, বর্তমান কাশিগড়ার বিধায়ক। কিন্তু কিন্তু আপনার যেহেতু বলেছেন যে আপনার যাবেন, এটা সে ঠিক কথা, কিন্তু এই যে প্রতিবাদ, বারবার প্রতিবাদ, আমরা মেডিকেল কলেজের সময় দেখলাম করিমগঞ্জের প্রতিবাদ, এই যে প্রতিবাদ কিন্তু মেডিকেল কলেজের সময় কিন্তু প্রতিবাদ হয়েছিল, কিন্তু মেডিকেল কলেজ কোথায় যে নিয়ে চলে গেল রামকৃষ্ণনগর। ওই যে প্রতিবাদের যে ভাষা, প্রতিবাদের ভাষা কোথাও যদি শুনছে সরকার, তারপরে কিন্তু একটু হলেই এদিক সেদিক করে সরকারের যে ভূমিকা রয়েছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? মেডিকেল কলেজেই প্রতিবাদ, আজকের দিনে এই আইনের যে এই ব্রেঞ্চ স্থাপন হবে তার ক্ষেত্রেই প্রতিবাদ, বরাক উপত্যকার বারবারই যেই প্রতিবাদ করে যাচ্ছেন লোকেরা, এই যে সিস্টেম, এই সিস্টেম আপনি কি ভাবেন? এখন দেখুন, আমরা এখানে যে কথাটা হাইকোর্ট বেঞ্চের প্রশ্নে যে বিষয়টা, এই বিষয়টা মেডিকেল কলেজটা ছিল করিমগঞ্জ জেলা কেন্দ্রের পাশাপাশি হওয়ার দাবি ছিল এই অঞ্চলের মানুষের। নর্থ করিমগঞ্জে বা করিমগঞ্জে হয়ে গেছে রামকৃষ্ণনগরে। তো কিন্তু এই যে হাইকোর্ট বেঞ্চের যে ব্যাপারটা, হাইকোর্ট বেঞ্চটা তো আপনার বরাক বেলিতে আমরা চাইছি, 4টা ডিস্ট্রিক্টের বেঞ্চ, এটা আমরা বরাক বেলিতে চাইছি। বরাক বেলির মধ্যে সময়ে সরকার ঠিক করবে কোথায় হবে, বা আমরা বুঝবো কোথায় হবে। এখন ধরুন আজকে এই যে আমার বিধায়করা আছেন, মন্ত্রীরা আছেন, তারাও তো তাদের মধ্যে আলোচনা নিশ্চয়ই করবেন এবং এটা বাস্তবায়ন করবেন। আমাদের বক্তব্য হচ্ছে বরাক বেলিতে হাইকোর্ট বেঞ্চ আমাদের, এটা আমাদের ন্যায্য দাবি, হ্যাঁ, ন্যায্য দাবি, যুক্তিসঙ্গত দাবি, এবং এটা আমরা চাই। এর জন্য আমরা যে কোনো লেন্থে ডেমোক্রেটিক মুভমেন্ট আমরা গড়ে তুলবো, এই আশা নিয়েই আমরা এই কাজে ব্রতী হয়েছি। এবং ইদানিংকালে অত্যন্ত এক্সিলারেট মশনে, দ্রুত গতিতে, তীব্রতার সহিত এই আন্দোলন চলছে এবং আন্দোলন গণভিত্তি অর্জন করছে। সুতরাং আমরা আশাবাদী যে আমাদের এই অঞ্চলের বিধায়করা, মন্ত্রীরা, এমপি যারা, তারা এই ব্যাপারটাকে তারা, হ্যাঁ, বিশেষভাবে কিন্তু এমপিরা কিন্তু এই যে আপনাদের যে আইনি ব্যবস্থার বিষয়টা যদি ওনাদের নজরে আনা যায়, বা ওনারা যদি হস্তক্ষেপ করেন এই ব্যাপার নিয়ে, তাহলে কিন্তু এই যে ব্রেঞ্চ স্থাপনের কথা বলছেন, এটা কিন্তু হওয়াটা একেবারেই সম্ভব। এটা আপনি মনে করেন? কিন্তু বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি শিলচরে দেখি, তাহলে শিলচরের সাংসদ অতি সক্রিয় ভাবে কাজ করে যাচ্ছেন, কিন্তু এই ব্যাপারে করিমগঞ্জ লোকসভার যিনি সাংসদ রয়েছেন, উনি এই ব্যাপারে কিন্তু একেবারে আমি নাই বললেই চলে, একেবারে যে কোনো বিষয় বলুন, ওনাকে কিন্তু দেখা যাচ্ছে না। এই ব্যাপারে আপনি কি বলেন? উনি কি হস্তক্ষেপ করবেন এই ব্যাপার নিয়ে? আমি তো আশাবাদী হস্তক্ষেপ করবেন। ওনাকে আমরা যদি বিষয়টা ওনার কাছে আমরা তুলে ধরবো এবং ওনাকে আমরা কনফিডেন্সে আনবো। আর আমি জানি যে একজন মানুষ স্নিগ্ধ, শান্ত, ভদ্র, সেই মানুষ কে যদি আমরা উপস্থাপন যথার্থভাবে করতে পারি, এবং উনি তার শিষ্টতা, উনি তার ভদ্রতা নিয়ে যখন উনি অ্যাপ্রোচ করবেন, যেখানে অ্যাপ্রোচ করার ওনার যে জায়গাটায় অ্যাপ্রোচ করার ব্যাপার পার্লামেন্টে কেন্দ্রীয় সরকারের কাছে উনি অ্যাপ্রোচ করবেন, আমরা আশাবাদী যে এই অ্যাপ্রোচ কাজে লাগবে। আমরা যাব আমাদের সাংসদ প্রণব মাল্লা মহোদয়ের কাছে, দেখা যাক কি হয়। উনি তো জনগণের রায়ে নির্বাচিত হয়েছেন,
উনাকে তো মানুষ আকণ্ঠ সমর্থন করেছে এবং যার করে ভোট দিয়েছেন। উনাকে উনাকে এবার কাজ করে দেখানোর সময়, এবং উনি দেখাবেন, আমি আশাবাদী উনি দেখাবেন। মুখ্যমন্ত্রীর কাছে এই যে আবেদনগুলো নিয়ে আপনার নিজের কোনো যাওয়ার পরিকল্পনা রয়েছে নাকি? দেখুন, মুখ্যমন্ত্রীকে সবাই মামা ডাকে, আর আমাদের এই ঝোলে মানুষের একটা কথা বলে মামার বাড়ির আবদার। তো মামা যখন মুখ্যমন্ত্রী, তো মামার বাড়িতে আবদার করতে তো অসুবিধা নেই। আমি যাবো, ডেফিনেটলি সংস্থা যাবে, জনগণ যাবে, জনগণের দাবি যাবে। এবং মুখ্যমন্ত্রী তো ওনার অনেক চোখ অনেক কান। মুখ্যমন্ত্রীর কাছে এই দাবি ইতিমধ্যে পৌঁছে গেছে। আমরা কালকে যে এখানে সভা করলাম, নাগরিক সভা বিধিযন্ত্র পাল স্মৃতি ভবনে, এই কথাটা মুখ্যমন্ত্রীর কাছে ইতিমধ্যে পৌঁছে গেছে বলে আমি মনে করি। ওনার যে আইবি সেল, ওনার যে অনুরাগী, ওনার কাছে দাবি পৌঁছাবে এবং মুখ্যমন্ত্রীর কাছে যথার্থভাবে উপস্থাপন করার জন্য আমি যাব। এটা কিন্তু এক প্রকার বলতে গেলে কেবলমাত্র আইনজীবীদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি এই যে ব্যবস্থা বা এই যে প্রতিবাদ আজকের যে আপনি বলছেন, সেটা কিন্তু গণদাবি হয়ে উঠেছে। গণদাবি, কারণ একটা জিনিস লক্ষ্য করুন, আমরা যে কমিটিটা গঠন হয়েছে গতকালকে, এই কমিটিটা গঠন হয়েছে একজন মহিলা নেত্রীকে সামনে রেখে। মহিলা নেত্রীর ইয়েতে কমিটিটা গঠন, পূর্ণিমা চৌধুরী। তো এইটা আইনজীবীরা কমিটিতে আছেন, 2টা বারই আছে, এবং আমরা পরবর্তীতে সবকটা বারকে ইনক্লুড করবো, বরাকবলি ভিত্তিক কোঅর্ডিনেশন কমিটি বানাবো। কিন্তু এই কমিটিটা জনসাধারণের মধ্যে থেকে, সামাজিক নেতৃত্বের মধ্যে থেকে কিন্তু গড়ে উঠছে। তাই এদের অংশগ্রহণটা বেশি, তাই এই বেশি বেশি অংশগ্রহণের দরকার আছে। এবং বারের উকিলরা তারা মনে করে যে উকিলদের, যেমন নিজের ব্যক্তিগতভাবে উকিলদের হাইকোর্ট বেঞ্চ স্থাপনে বা না হওয়াতে তাদের তেমন কিছু যায় আসে না, কিন্তু যেটা যায় আসে সেটা হচ্ছে ডেভেলপমেন্টের, যেটা যায় আসে সেটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের, যেটা যায় আসে সেটা হচ্ছে লিটিগেন্ট পাবলিকদের সুবিধা পাইয়ে দেওয়া, যেটা যায় আসে সেটা হচ্ছে যে ন্যায়, উচ্চতর আদালতের ন্যায়টাকে দুয়ারে, জনতার দুয়ারে নিয়ে আসার ক্ষেত্রে, সহজে পাইয়ে দেওয়ার ক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। এবং এই ব্যাপারে আমরা মনে করি আমাদের চিফ জাস্টিসই হন, চিফ মিনিস্টারই হন, গভর্নরই হন, এবং কেন্দ্রীয় সরকারই হোক, রাজ্য সরকারই হোক, এই ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ নেবেন। হ্যাঁ, আমরা এই যে বাস্তব সংলাপের যে আমাদের বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে আমরা একটা কথা বুঝতে পারলাম যে এই যে বরাক উপত্যকায় গুয়াহাটি হাইকোর্টের একটি ব্রেঞ্চ স্থাপন, এই ব্রেঞ্চ স্থাপন যদি হয় তাহলে সাধারণ যে লোকেদের অসুবিধার যে সম্মুখীন হচ্ছেন, বারবার গুয়াহাটি যেতে হচ্ছে, হাইকোর্টে গিয়ে কাজ করে আসতে হচ্ছে, এই যে পরিকল্পনা বারবার চলে আসছে, এই পরিকল্পনা থেকে ওরা মুক্ত পাবে এবং অনেকটাই যাতায়াতের ক্ষেত্রে বলুন, টাকা পয়সা খরচের ক্ষেত্রে বলুন, অনেকটাই ওনারা স্বস্তি নিঃশ্বাস পাবেন। এবং ওনার কথায় আমরা বুঝতে পারলাম যে বরাক উপত্যকায় যদি এই বেঞ্চ স্থাপন হয় তাহলে বরাক উপত্যকার 3টি জেলা রয়েছে, কাছাড় জেলা, হাইলাকান্দি জেলা এবং শ্রীভূমি, এই 3টে জেলার যে আইনি প্রক্রিয়া থাকবে, সেই আইনি প্রক্রিয়া গুয়াহাটিতে আর যেতে হবে না, সেটি বরাক উপত্যকার মধ্যেই কিন্তু নিষ্পত্তি হবে বলে উনি আমাদের সম্মুখে বলেছেন। এবং এই যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেকটাই কিছু জানতে পারলাম ওই আন্দোলনের বিষয় নিয়ে, যে ওই আন্দোলনটা বারবার কেন আপনারা করছেন, বা ওই আন্দোলন করলে কি হবে, মানুষের কি হবে। আমাদের এই অনুষ্ঠানে আপনি সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আমাদের এই স্কাই 3 বাংলা নিউজের বিশেষ অনুষ্ঠান বাস্তব সংলাপের মধ্যে থেকে আমরা বিদায় নিচ্ছি। আগামীতে এভাবে আমরা বাস্তব সংলাপে আরো বিভিন্ন বিষয় নিয়ে আমরা আসব। চোখ রাখবেন স্কাই 3 বাংলা নিউজ চ্যানেলের বাস্তব সংলাপে। ধন্যবাদ।